নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। দেশের বেশিরভাগ নাগরিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আইন শৃঙ্খলা, অর্থনীতি, দুর্নীতি দমন ও শিক্ষা খাতে কার্যকর সংস্কার দেখতে চান। কাকে ভোট দিবেন এমন প্রশ্নে 12% মানুষের সমর্থন নিয়ে সব দলকে পেছনে ফেলে এগিয়ে রয়েছে বিএনপি। সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন, সংস্কার, নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে একটি জরিপের ফল প্রকাশ করেছে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGD। রাজনৈতিক দল করলেন দেশের একটা পরিবর্তন। জুলাই মাসে দেশের 5,489 জনের উপর চালানো জরিপে দেখা যায় 51% মানুষ ভালোভাবে সংস্কার সম্পন্ন করে নির্বাচন চান, 17% কিছু জরুরি সংস্কারের পর, আর 14% সংস্কার ছাড়াই দ্রুত নির্বাচনের পক্ষে। আমি অর্থনীতি নিয়ে চিন্তিত, কারণ এখানে ব্যবসায়িক মন্দার ব্যাপারটাও আছে। আমি রাজনীতি কোন দিকে যাচ্ছে এটা নিয়ে আমি চিন্তিত, এবং এই চিন্তার একটা রিফ্লেকশন হয়ে যাচ্ছে যে আমার একটা নির্বাচিত সরকার দরকার, যেটা 18% মানুষজন বলছে। সো একদিকে একটা অনিশ্চয়তা রিফ্লেকশন হচ্ছে, আবার সেই অনিশ্চয়তা থেকে বের হয়ে এসে মানুষ মনে করছে খুব সম্ভবত যে অন্তর্বর্তীকালীন সরকার সেই নিশ্চয়তাটা দিতে পারছে না। জরিপে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এমন প্রশ্নে 12% বিএনপি, 10.40% জামায়াত ইসলামী ও 2.80% মানুষ জাতীয় নাগরিক পার্টি NCPর কথা বলেছেন। গত অক্টোবরে 8.90% মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চাইলেও এখন কার্যক্রম নিষিদ্ধ দলটিকে ভোট দিতে চায় 7.30% মানুষ। আপনার নির্বাচনী এলাকায় কোন দলের প্রার্থী জিতবে বলে মনে হয় এমন প্রশ্নে 38% মানুষ বিএনপির কথা বলেছেন। এই প্রশ্নের উত্তরে 13% মানুষ জামায়াত ও 1% মানুষ NCPর কথা বলেছেন, আর আওয়ামী লীগের কথা বলেছেন 7% মানুষ। আগের যে চিত্র, আওয়ামী লীগ বিএনপি ডমিনেট করছে সিন, ইলেকটোরাল সিন, ভোটিং ল্যান্ডস্কেপ যেটাকে আমরা বলি, সেটা হয়তো আগের মতোই আছে। নতুন হলো জামাত ব্যাপকভাবে বেড়েছে। মানুষ হয়তো এখন ভাবছে যে আওয়ামী লীগ বিএনপি দুটোকেই দেখলাম, এখন লেটস ট্রাই জামাত। NCPর ব্যাপারটা ডেফিনেটলি নতুন, তাদের কনসেন্ট্রেশনটা থাকবে তরুণ সমাজের, সেটা তো না। যারা বয়স্ক মানুষ তাদের ভেতরেও তাদের জনপ্রিয়তা আছে। জরিপ অনুযায়ী দেখা যায় দেশের জনগণ শুধু নির্বাচনের আয়োজন নয়, বরং আইন শৃঙ্খলা, অর্থনীতি, দুর্নীতি দমন ও শিক্ষায় বাস্তব পরিবর্তন প্রত্যাশা করে। নির্বাচনের আগে এসব খাতে কার্যকর সংস্কার তাদের আস্থার শর্ত বলে মত জরিপে উঠে এসেছে। আপনারা বিএনপি, জামাত বা সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। আগামী নির্বাচন খুব একটা সহজ হবে না মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর ভোটে জয় পাবার পরেও চ্যালেঞ্জ দেখছেন তিনি। নওগাঁয় বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন তারেক রহমান। সুমন আলীর রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনের শুভ। আগামী নির্বাচন খুব সহজ হবে না, তাই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নওগাঁয় বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি সবাইকে নিয়ে কাজ করতে চায় জানিয়ে তিনি বলেন, বিএনপি কাউকে হেয় করতে চায় না, কাউকে ছোট করতে চায় না। বিএনপি সবার মতামতকে সম্মান জানাতে চায়। আমরা কাউকে ছোট করতে চাই না, আমরা কাউকে হেয় করে কথা বলতে চাই না। আমরা চাই সবাইকে নিয়ে কাজ করতে, আমরা সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে, আমরা সকলের মতামতকে সম্মান জানাতে চাই। তারেক রহমান বলেন, আজকে যারা সংস্কার করছে তাদেরকে বলতে চাই, শহীদ জিয়ার সৈনিকেরা আরো 2.5 বছর আগেই এসব সংস্কারের দাবি তুলেছে। এই যেই সংস্কারগুলোর বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে, এই সংস্কারগুলোর বিষয় আপনার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে থেকে 2-2.5 বছর আগে যখন স্বৈরাচার এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল, যখন স্বৈরাচার এই দেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, যখন স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে বাংলাদেশ থেকে, সেই স্বৈরাচার যখন বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দিয়েছিল, সেই সময় আমাদের দল বিএনপি বাংলাদেশের মানুষের সামনে
এই 31 দফা উপস্থাপন করেছিল, রাষ্ট্র মেরামতের 31 দফা, মনে আছে আপনাদের? দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। আগামী নির্বাচন খুব সহজ হবে না, কারণ একটি অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে। এই যে বিএনপির যেই প্রত্যাশা, বিএনপির যে পরিকল্পনা, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার, এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে, ধীরে ধীরে তার জন্য ষড়যন্ত্র চলছে। বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে জানিয়ে তিনি বলেন, দেশের মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায়। দেশের 20 কোটি জনগণ যেভাবে চাইবে সেভাবেই দেশ পরিচালিত হবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে বিএনপি। সিরাজুম মনির শুভ, নাগরিক। এক দশকের বেশি আগে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনে গাড়ি চালক ইশতিয়াক হোসেন জনির মৃত্যুতে করা মামলায় রাজধানীর পল্লবী থানার তৎকালীন উপপরিদর্শক জাহিদুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। অপর 2 আসামি এএসআই রাশেদুলের সাজা কমিয়ে 10 বছর এবং পুলিশ সোর্স রাসেলকে খালাস দেওয়া হয়েছে। তবে এই রায়ে নাখোশ ভুক্তভোগীর পরিবার। অলিউর রনির রিপোর্ট। 2014 সালের 8 ফেব্রুয়ারি পল্লবীর 11 নম্বর সেকশনের বি ব্লক সংলগ্ন ইরানি ক্যাম্পে বিয়ের অনুষ্ঠানে নারীর সঙ্গে অশালীন ব্যবহার করা পুলিশের তথ্যদাতা সুমনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ইশতিয়াক হোসেন জনি ও তার ভাই ইমতিয়াজ। এ ঘটনায় জনি ও ইমতিয়াজকে ধরে নিয়ে যায় পুলিশ। থানায় নিয়ে করা হয় নির্যাতন। এতে মৃত্যু হয় জনির। জনির ভাই ইমতিয়াজ হোসেন ওই বছরের 7 আগস্ট মামলা করেন আদালতে। আসামি করা হয় তৎকালীন পল্লবী থানার এসআই জাহিদুর রহমান সহ 8 জনকে। এটি ছিল 2013 সালে হওয়া নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনের প্রথম মামলা। তদন্তে উঠে আসে 5 অপরাধীর তথ্য। পরে 2020 সালের 9 সেপ্টেম্বর এ মামলায় রায় দেয় ঢাকা মহানগর দায়রা জজ আদালত। পল্লবী থানার তৎকালীন এসআই জাহিদুর রহমান, এএসআই রাশিদুল হাসান ও এএসআই কামরুজ্জামানকে যাবজ্জীবন এবং অপর 2 আসামি পুলিশের তথ্যদাতা সুমন ও রাসেলকে 7 বছর কারাদণ্ড দেয় আদালত। পরে 3 আসামি হাইকোর্টে আপিল করলে এসআই জাহিদুর রহমান ও এএসআই কামরুজ্জামানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। অন্য 2 আসামি এএসআই রাশিদুলের যাবজ্জীবন সাজা কমিয়ে 10 বছর এবং পুলিশের তথ্যদাতা রাসেলকে খালাস দেন আদালত। হাইকোর্টের এ রায়ে ন্যায় বিচার পেয়েছেন বলে জানান আইনজীবী। নির্যাতন এবং মৃত্যু আইন 2013 সালের প্রথম মামলা, যেটায় সাজা হয়েছে, বিচার অন্তত পাইছে। তবে রায়ে খুশি হতে পারেননি ভুক্তভোগীর পরিবার। সেই সাথে আতঙ্কে দিন পার করার কথাও জানান তারা। যেটাই পাইছি আল্লাহ হুকুম, আল্লাহ যেটাই দিছে আমি আমার ছেলে তো গেছে, আমি ছেলেকে তো পাবো না। 12টা বছর পর রায় পেলাম, কিন্তু পুরোপুরিভাবে রায় পেলাম না। অনেক আতঙ্কে ভুগছি আমরা। লড়াই করে আজ পুরোপুরি রায়টা পেইনি, আর কিছু বলার নেই। আমার দুঃখ মনে রইল। আমি যে মামলার পিছনে যে কী কষ্টটা করেছি, আমি পরিপূর্ণ রায় পাইনি। এ মামলায় পল্লবী থানার তৎকালীন এএসআই কামরুজ্জামান শুরু থেকেই পলাতক রয়েছেন এবং পুলিশের তথ্যদাতা সুমন 7 বছরের কারাভোগ করে বেরিয়ে গেছেন। অলিউল রনি, নাগরিক, ঢাকা। শুরু হলো জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে আনাস সহ 6 জনকে হত্যা মামলার বিচার। চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যে শুরু হওয়া এই মামলার প্রথম দিন সাক্ষী দেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান ও মা সানজিদা খান। এই সময় 5 আগস্টে আনাসের হত্যার চিত্র আদালতে তুলে ধরেন তারা। বিস্তারিত জানাচ্ছেন অলিউল রনি। মাকে চিঠি লিখে বাসা থেকে বের হয়েছিলেন আনাস। লিখেছিলেন যদি না ফেরে তাকে নিয়ে যেন গর্ব করে তার বাবা মা। আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুলে 5 আগস্ট পুলিশের গুলিতে নিহত হন আনাস। শুধু আনাস নয়, চানখারপুলে ওই দিন আনাস সহ মারা যান 6 জন। সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্যের মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হয়, যেখানে চিফ প্রসিকিউটর ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের অপরাধের চিত্র তুলে ধরে বলেন, এ অপরাধ প্রমাণে সাক্ষীদের স্বাক্ষর পাশাপাশি ভিডিও ফুটেজের মতো যথেষ্ট দালিলিক প্রমাণ রয়েছে। সূচনা বক্তব্যের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শী সাক্ষী, শহীদ পরিবারের সদস্যরা, যারা মামলার ভিকটিম, যারা আহত হয়েছেন, যারা ঘটনাস্থলে প্রেজেন্ট ছিলেন, তারা সাক্ষী দিবেন। মামলার নানান রকমের ভিডিও এভিডেন্স, ভিডিও ফুটেজ,
সেগুলোই মামলার অকাট্য দলিল প্রমাণ। এ সময় প্রসিকিউশন আরও জানায়, জুলাই আগস্টে যারা অপরাধ করেছেন তারা কেউই ছাড় পাবে না। যারা মনে করেছিলেন যে বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে, যারা মনে করেছিলেন পরবর্তীতে প্রতিবিপ্লব ঘটাবেন অথবা অন্য কোনোভাবে এই বিচারটাকে বানচাল করার চেষ্টা করা যাবে, তাদের জন্য ক্লিয়ার মেসেজ, যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। এ মামলার প্রথম দিন সাক্ষ্য দিয়ে দায়ীদের বিচার চান আনাসের বাবা শাহরিয়ার খান ও মা সানজিদা খান। অলিউল রনি, নাগরিক, ঢাকা। কুষ্টিয়ার দৌলতপুরে মাদক বিরোধী অভিযানের সময় সন্ত্রাসীদের গুলিতে এক সোর্স গুলিবিদ্ধ হয়েছে। এই ঘটনায় নুরুজ্জামান তাগাদাসগিরি নামের এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গুলিবিদ্ধ সোর্স আব্দুল হামিদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, নুরুজ্জামানের বাড়িতে অবৈধ অস্ত্র ও মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযানে চালানো হয়। এই সময় ফিলিপনগর চরের চরমপন্থী রাখি বাহিনীর প্রধান রাখি ও সহযোগী মিঠুল আল উপস্থিত ছিলেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সোর্সকে গুলি করে পালায় তারা। নরসিংদী শহরের বাসাইল এলাকায় অবস্থিত ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে চুরি হওয়া নবজাতককে রাত 2টার দিকে রায়পুরের মরজাল এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। আটক করা হয় চোর ফাতেমা বেগমকেও। 2 দিন বয়সী ওই নবজাতককে জেলার শিবপুর উপজেলার বাড়েআলগি এলাকার সিএনজি চালক শরীফ মিয়া ও মিথিলা দম্পতির সন্তান। পুলিশ জানিয়েছে, বাচ্চাটি চুরি হওয়ার অভিযোগ পেয়ে অভিযানে নামে পুলিশ। বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও প্রযুক্তি সহায়তায় নবজাতককে উদ্ধার করতে সক্ষম হয় তারা। ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো হলগুলোতে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব। 2 যুগ পর সিলেট এমসি কলেজে ছাত্রদলের কাউন্সিলে যোগ দিয়ে একথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে বলেন, সন্ত্রাসীরা এখনো হলগুলোতে অবস্থান করছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী প্রতিটি হলে 10 থেকে 15 জন ছাত্রলীগের কর্মী রয়েছে। রাকিব বলেন, সিলেট সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আইন প্রণয়ন করে গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে। 71-এর মানবতা বিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্র সমাজের নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। এসেছি সিলেটে, এখানে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের যে কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নেতৃত্ব বিকশিত করার প্রক্রিয়া, ইতিমধ্যে ছাত্রদল সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সেই কার্যক্রম অব্যাহত রেখেছে। মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীর ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে গুরুত্বপূর্ণ লঞ্চঘাট। ঘটনা পরিদর্শনের সময় নাগরিক টিভির ক্যামেরা দেখেই সটকে পড়েন বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। অভিযোগ, আগেভাগে এই ভাঙনের খবর জানানো হলেও নেওয়া হয়নি পদক্ষেপ। মোহাম্মদ সোহেল রানা রিপোর্ট জানাচ্ছেন সিরাজমণি শুভ। চলতি আগস্টের 5 তারিখ পদ্মার ভাঙনে নদীগর্ভে বিলীন হয় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের 1 নম্বর জেটি। অথচ 31 জুলাই থেকেই ভাঙনের আলামত দেখা যাচ্ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও ব্যবস্থা নেয়নি বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ড। ইচ্ছা করলে আজকে থেকে পদক্ষেপ নিয়ে পারত, এই জোরে একটা ফালানের লিগে তারা তো কোনো করে নাই। এটা আইডলিটি এর পিডি থেকে শুরু করে এই ইঞ্জিনিয়ার ঠিকাদার এদের সার্বিকভাবে গাফুলতি আছে। পরদিন 6 আগস্ট বিকালে ঘাট পরিদর্শনে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা, কিন্তু নাগরিক টিভির ক্যামেরা দেখেই কথা না বলে ঘটনাস্থল ত্যাগ করেন তারা। তড়িঘড়ি নৌকায় উঠে এলাকা ছাড়েন কর্মকর্তারা। যে কয়টা জিও ব্যাগ আনছে, এই কয়টা জিও ব্যাগে প্রতিরক্ষা করা সম্ভব না। এই জিও ব্যাগ এইভাবে ফালাতে হবে না, এই কঞ্চিদা বেড়া দিলে হবে না, মজবুত করতে হবে। ঘাট ম্যানেজার ও স্থানীয়রা জানান, আগাম ব্যবস্থা না নেওয়ায় 5 আগস্ট দুপুরে ধসে পড়ে 1 নম্বর জেটি ও পিলার। ঝুঁকিতে রয়েছে 2 নম্বর জেটিটিও। কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে 1000 জিও ব্যাগ ফেলে দায় সেরেছেন কর্তারা। কিন্তু কার্যক্রম কোনো ব্যবস্থা তারাও নেই। আর যখন ব্যবস্থা তারা নিতে আসছে তখন ঘাট নাই। আমরা তাদের কাছে মিনিটের ব্যবস্থা ঘাট চাইছি, ওরা দ্বিতীয় শিকার হয়েছে, কিন্তু কার্যক্রম দেখছি না, এইটাই আবার হতাশ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার এই ঘাট। বর্তমানে 2 নম্বর ফেরিঘাটকে অস্থায়ীভাবে ব্যবহারের চেষ্টা চলছে, কিন্তু পদ্মার ভয়াল থাবার শঙ্কায় স্থানীয়রা। দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান তারা। সিরাজুম শুভ, নাগরিক। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বাড়ায় সদর ও শিবগঞ্জ উপজেলার 5টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
এতে প্রায় 7,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে তলিয়েছে ফসলি জমি, 6টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও শ্রেণীকক্ষে পানি ঢুকে যাওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদান। সড়ক ডুবে স্বাভাবিক জীবনযাত্রার প্রভাব পড়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, কয়েকদিনের ভারী বৃষ্টি, উজানের ঢল ও ফারাক্কা বাঁধ খুলে দেয় নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গত 24 ঘন্টার ব্যবধানে পদ্মায় পানি বেড়েছে 18 সেন্টিমিটার। কৃষি বিভাগের তথ্য মতে পদ্মা নদীর পানি বৃদ্ধিতে সদর উপজেলার 43 হেক্টর ও শিবগঞ্জ উপজেলার 360 হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার মতো অস্ট্রেলিয়া ও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের আগামী সেপ্টেম্বর অধিবেশনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে দেশটি। আজ প্রধানমন্ত্রী আলবানিজ জানান, অস্ট্রেলিয়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে কয়েকটি প্রতিশ্রুতি পেয়েছে, যার মধ্যে রয়েছে নিরস্ত্রীকরণ, সাধারণ নির্বাচন আয়োজন এবং ইসরায়েলের অস্তিত্ব অধিকারকে স্বীকৃতি দেওয়া। প্রধানমন্ত্রী আরো বলেন, রাষ্ট্রভিত্তিক সমাধানেই মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙার এবং গাজায় সংঘাত, কষ্ট, অনাহারের অবসান ঘটানোর সর্বোত্তম উপায়। এখন এ পর্যন্ত নাগরিকের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।